বন্ধুরা, মোবাইলে একটি সিম চলার জন্য কয়টি পিন ব্যবহার করা হয়, কোন পিনের কি কাজ এবং কোন পিনের কি নাম, কোন পিনে কত মান দেখালে ভালো। আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিম বেজ নিয়ে, অর্থাৎ একটি সিম বেজের কয়টি পিন হয়ে থাকে, কোন পিনের কি কাজ এবং কোন পিনের কি নাম, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো বন্ধুরা, বিগিনার টেকনিশিয়ান যারা আছেন, মোবাইলের কাজগুলো শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে সিম বেজ নিয়ে। তো সিম বেজ নিয়ে A to Z বেসিক থেকে আলোচনা করা হবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, যাতে আপনি নতুন সেতে অনেক কিছু শিখার রয়েছে। যদি আপনি পুরো ভিডিওটি দেখেন, সেক্ষেত্রে কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি বর্ণীয় নিয়ে পরে আলোচনা করব। আগে আপনাদের বোঝানোর জন্য বেসিক কিছু আলোচনা করব। তো বেসিক কিছু আলোচনা করার জন্য আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দুইটি ফটো এডিট করেছি। তো সর্বপ্রথম আমরা ফটো দুইটি দেখব, ফটো দুইটিতে কি রয়েছে। তো বন্ধুরা দেখুন, একটি সিম চলার জন্য আমাদের মোবাইলে সর্বপ্রথম পিনের দরকার হয়, অর্থাৎ 8টি পিন দ্বারা মোবাইলে একটি সিম সচল থাকে। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের রয়েছে গ্রাউন্ড পিন এবং দ্বিতীয় নম্বরে রয়েছে নো কানেকশন, 3 নম্বরে রয়েছে ডাটা, অর্থাৎ এই লাইনের মাধ্যমে ডাটা আদান প্রদান হয়। তো 4 নম্বর যে লাইনটি, এটি হচ্ছে আমাদের সিএলকে অর্থাৎ কলক লাইন। 5 নম্বর লাইনটি হচ্ছে আমাদের রিসেট লাইন। তো বন্ধুরা, 6 নম্বরে যে লাইনটি রয়েছে, এটি হচ্ছে আমাদের বিসিম লাইন অর্থাৎ ভোল্টেজ সিম। এটি অন্য নামও থাকতে পারে, আপনার বির্যাক অথবা বিডিডি, বিসিসি এই নামও থাকতে পারে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের মেইন ভোল্টেজ, যে ভোল্টেজটি সিম কার্ড ফেলে তারপর সিম কার্ড অন হয়। তো এটি আমাদের বির্যাক দ্বারা বোঝানো হয়েছে ভোল্টেজ রেগুলেটর, বিডিডি দ্বারা বোঝানো হয়েছে ভোল্টেজ ড্রেন টু ড্রেন। তো বন্ধুরা, এই লাইনটি হচ্ছে আমাদের মেইন লাইন, যেটি ভোল্টেজ পেয়ে থাকে সিমের ভিতরে। তো বন্ধুরা, আমরা যদি মোবাইলে পিনগুলো হিসাব করি, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম গ্রাউন্ড থেকে হিসাব করব। তো গ্রাউন্ড থেকে হিসাব করলে আমরা সর্বপ্রথম মাল্টিমিটার বিট মোডে রেখে এক প্রান্ত গ্রাউন্ডে রাখবো এবং অপর প্রান্ত একটি পিনের সাথে টাচ করে করে দেখবো কোন পিনে আমাদের গ্রাউন্ড রয়েছে। তো আমরা যে পিনে গ্রাউন্ড পাবো, ঠিক সেই পিন থেকে আমরা পিনগুলো কাউন্ট করা শুরু করব। তো বন্ধুরা, গ্রাউন্ড যাতে আপনি পাবেন, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মনে রাখবেন গ্রাউন্ডের উপরে যে পিনটি রয়েছে এটি হচ্ছে আপনার এনসি কানেকশন এবং তার উপরে যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের ডাটা কানেকশন। তো ডাটা কানেকশনের পরে যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের সিএলকে কানেকশন এবং তারপরে হচ্ছে আমাদের রিসেট কানেকশন এবং তারপরে হচ্ছে আমাদের বিসিম অর্থাৎ বির্যাক বিডিডি কানেকশন। তো বন্ধুরা, এই পিনগুলোর ভিতরে আপনার সাধারণত জিএনডির ভিতরে আমাদের গ্রাউন্ড থাকবে, এনসির ভিতরে কোনো কানেকশন থাকবে না এবং যে 6টি পিন রয়েছে এই 6টি পিনের ভিতরে আপনার 3টি পিনে আমাদের নরমাল জিআর দেখাবে, অর্থাৎ আপনার 300 থেকে শুরু করে 1200 পর্যন্ত মান দেখাতে পারে। তো বন্ধুরা, সিম বেজের ক্ষেত্রে আপনার 300 থেকে শুরু করে 1200 পর্যন্ত যদি মান দেখায়, সেক্ষেত্রে সিম বেজের পিনটি ওকে রয়েছে। তো বন্ধুরা, পিনগুলো যদি আপনার কোনো কারণে মাঝখান থেকে মিসিং হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এই পিনগুলোতে ওয়েল লেখা আসতে পারে। তো বন্ধুরা, আমরা তারপরে দ্বিতীয় ফটোটি দেখবো। দেখুন, এটি হচ্ছে, দেখুন বন্ধুরা, আমাদের মোবাইলে একটি সিপিইউ এবং এখানে রয়েছে একটি চার্জিং আইসি এবং একটি সিম বেজ এঁকেছি। তো বন্ধুরা, সিম বেজের পিনগুলো আমাদের কানেকশন হয় সাধারণত রেজিস্ট্যান্সের মাধ্যমে, অর্থাৎ 0 ওহমস রেজিস্ট্যান্সের মাধ্যমে এগুলা কানেকশন হয়ে থাকে। অর্থাৎ দেখুন বন্ধুরা, এখানে আমাদের ডাটা লাইন, কলক এবং রিসেট লাইন, এই 3টি লাইন সাধারণত রেজিস্ট্যান্স হয়ে ডাইরেক্ট সিপিইউ থেকে আসে। বন্ধুরা, সিপিইউ থেকে আসার সময় যদি কোনো কারণে এই রেজিস্ট্যান্স গুলো মিসিং হয়ে যায়, দেখুন এগুলা কিন্তু রেজিস্ট্যান্স চিহ্ন। তো এই রেজিস্ট্যান্স গুলো যদি মিসিং হয়ে যায়, অর্থাৎ মাঝখান থেকে কেটে যায়, সেক্ষেত্রে আমাদের লাইন গুলা ওয়েল আসতে পারে। তো দেখুন বন্ধুরা, বিডিডি লাইন যেটি রয়েছে এটি আমাদের পাওয়ার আইসি থেকেও আসতে পারে এবং চার্জিং আইসি থেকেও আসতে পারে। এখানে সাধারণত 2.8 ভোল্টেজ মান পাওয়া যায়। তো বন্ধুরা, তারপরে আসলাম আমরা বর্ণীয়তে। তো বর্ণীয়তে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে কয়েকটি ফেজ ওপেন করে নিয়েছি। একটি হচ্ছে সিম কার্ড সলিউশন, একটি হচ্ছে ডায়োড ভ্যালু কানেকশন এবং একটি হচ্ছে আমাদের বিটম্যাপ কানেকশন এবং পরবর্তী ফেজ যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। তো বন্ধুরা, এখানে ব্লক ডায়াগ্রামটি ওপেন করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখানে বোঝানো হয় যে কোন আইসির সাথে কোন আইসির সম্পর্ক, এগুলো আমরা খুব ইজিলি ভাবে দেখতে পারবো এই ব্লক ডায়াগ্রামের মাধ্যমে। তো বন্ধুরা, এখানে দেখুন আমাদের যে লাইনটি রয়েছে এটি হচ্ছে আমাদের বিপিএস লাইন। এই লাইনটি থেকে সাধারণত কোন কোন লাইনে বিপিএস দরকার সেই লাইনগুলো বোঝানো হয়।
তো বন্ধুরা দেখুন এখানে রয়েছে আমাদের সিম 1 এবং সিম 2 এবং এসডি কার্ড। এসডি কার্ড হচ্ছে আমরা মেমোরি কার্ড। তো মেমোরি কার্ড নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো, অবশ্যই ভিডিওগুলো দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বন্ধুরা দেখুন এখানে দুইটি সিম রয়েছে, সিম 1 এবং সিম 2। এই সিম 1 সিম 2 চালানোর জন্য এখানে একটি পিন ব্যবহার করা হয়েছে বিপিএস লাইন থেকে ভোল্টেজ র্যাক নামে, এবং এই লাইনটি সাধারণত ভোল্টেজ লাইন থেকে নেওয়া হয়। আর বাকি যে লাইনগুলো রয়েছে এগুলো সাধারণত আমাদের দেখুন এখানে ক্লক, ডাটা, রিসেট এই লাইনগুলো সাধারণত সিপিইউ আইসি থেকে নিয়ে থাকে। তো আমরা এখানে একটি জিনিস বুঝলাম, সেটি হচ্ছে আমাদের সিপিইউর সাথে সিগন্যাল জনিত সম্পর্ক ছাড়া আর কোনো পার্টসের সাথে আমাদের সিমের সাথে কোনো কানেকশন নাই। তো দেখুন খালি ভোল্টেজ লাইনটি আমাদের নেওয়া হয়েছে আলেক লাইন, এবং আর বাকি যে লাইনগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের সিপিইউ থেকে নেওয়া, অর্থাৎ সিমের সাথে সরাসরি সিপিইউর সাথে কানেকশন আর কোনো আইসির সাথে কানেকশন নেই। তো বন্ধুরা ব্লক ডায়াগ্রাম বোঝানোর পরে তারপরে আমরা দেখব এখানে সিম কার্ড সলিউশন। তো সিম কার্ড সলিউশনে আসার পরে দেখুন এখানে একটি সিম বেজ রয়েছে এবং সিম বেজের মধ্যে 6টি পিন রয়েছে। তো আমি আপনাদের আগেই বলেছিলাম আপনারা সর্বপ্রথম গ্রাউন্ড পিন খুঁজে বের করবেন, গ্রাউন্ড পিন কোথায় রয়েছে। তো মাল্টিমিটার বাজার মোডে রেখে এক প্রান্ত যখন আপনারা গ্রাউন্ডে ধরবেন, অপর প্রান্ত এখানে পিনের সাথে টাচ করলে অবশ্যই বিপ দিবে। যদি বিপ দেয় সেক্ষেত্রে আপনি গ্রাউন্ড বলে বিবেচনা করে নেবেন, অর্থাৎ প্রত্যেকটি পিনে আপনি দেখবেন কোন পিনে বিপ দেয়। যে পিনে বিপ দেয় সেই পিন থেকে আপনি গ্রাউন্ড শুরু করবেন। তো দেখুন গ্রাউন্ড শুরু করার পরে পরবর্তীতে আমরা যে লাইনটি দেখেছি এটি হচ্ছে আমাদের এনসি কানেকশন। আমি আপনাদের আগে বলেছিলাম। তো এনসি কানেকশন এই দুটি লাইনে, এক লাইনে থাকবে নেগেটিভ এবং অপর লাইনে কোনো কানেকশন থাকবে না। এবং তারপরে যে লাইনটি রয়েছে এই লাইনটি হচ্ছে আমাদের দেখুন ডাটা লাইন। এই লাইনের মাধ্যমে ডাটা আদান প্রদান হয়। এবং তারপরে যে লাইনটি রয়েছে এটি হচ্ছে আমাদের দেখুন সিএলকে লাইন, এবং তারপরে লাইনটি হচ্ছে আমাদের রিসেট লাইন, তারপরে লাইনটি হচ্ছে আমাদের বিরাগ লাইন। তো দেখুন এখানে 6টি পিন রয়েছে, প্রত্যেকটি পিনে আমাদের 300 থেকে 1200 পর্যন্ত মান দেখাবে নরমাল টেস্টিং এর ক্ষেত্রে। হট টেস্টিং এর ক্ষেত্রে আপনার অবশ্যই ভোল্টেজ লাইনে 2.8 ভোল্টেজ দেখাবে। দেখুন বন্ধুরা আমি আপনাদের যেভাবে বলেছিলাম এখানে দেখুন ভোল্টেজ লাইনটি একটি রেজিস্ট্যান্স হয়ে এখানে দেখুন একটি রেজিস্ট্যান্স রয়েছে, এবং রেজিস্ট্যান্স হয়ে লাইনটি কোথায় দেখুন পাওয়ার আইসি থেকে নেওয়া হয়েছে। তো পাওয়ার আইসি থেকে এই ভোল্টেজটি দেওয়া হয়েছে সাধারণত আমাদের সিমটি চালু করার জন্য। তো বন্ধুরা তারপরে আমাদের যে 3টি লাইন রয়েছে সিম চালু করার জন্য, সেই 3টি লাইন দেখুন এখানে দেখুন রেজিস্ট্রেশন, 3টি রেজিস্ট্রেশন কানেকশন করা, এবং রেজিস্ট্যান্স কানেকশন করার পরে তারপরে কোথায় গিয়েছে দেখুন তারপরে সরাসরি আমাদের সিপিইউর সাথে কানেকশন রয়েছে। তো বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখবো এখানে মান আসে কিনা। যদি এখানে মানগুলো আমরা না পাই সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন গুলো পরিমাপ করে দেখতে হবে, অর্থাৎ রেজিস্ট্যান্সের কোন যদি এক প্রান্তে মান পাওয়া যায় সেক্ষেত্রে এই প্রান্ত থেকে আপনার জাম্পার করতে হবে। যদি অপর প্রান্ত থেকে মান না পাওয়া যায়, অর্থাৎ এ প্রান্তে যদি মান না পাওয়া যায় এ প্রান্তে পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার রেজিস্ট্যান্স খারাপ বলে গণ্য করা হবে, আপনার অবশ্যই লাইনটি জাম্পার করতে হবে। যদি বন্ধুরা এই প্রান্ত থেকে আপনার লাইনটি মিসিং থাকে তো সেক্ষেত্রে কি করতে হবে। তো বন্ধুরা দেখুন সেক্ষেত্রে আপনার সরাসরি এই লাইনটি সিপিইউ থেকে আসে। যদি রেজিস্ট্যান্স থেকে মিসিং হওয়া কোনো একটি লাইন, অর্থাৎ রেজিস্ট্যান্স থেকে টোটালি লাইনগুলো মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সিপিইউ রিবিল্ডিং করতে হবে। অর্থাৎ সিপিইউ রিবিল্ডিং না করলে কোনোদিনই আপনার সিমটা কাজ করবে না। তো বন্ধুরা দেখুন আমি আপনাদের বলেছিলাম 300 থেকে 1200 পর্যন্ত মান দেখাবে। তো আমার কথাটা কতটুকু ঠিক আছে সেটি বোঝানোর জন্য আমি এখানে ডায়েট ভ্যালিটা আপনাদের দেখালাম। দেখুন এখানে রয়েছে আপনার 500, এবং এখানে রয়েছে 385 এবং 382, 390 এভাবে, অর্থাৎ আপনার 300 থেকে আপনার 1200-র ভিতরে যদি মান দেখায় সেক্ষেত্রে প্রত্যেকটি পিন ভালো। আর যদি মান কম দেখায় সেক্ষেত্রে আপনার দেখতে হবে ওএল আসছে কিনা। ওএল আসলে অবশ্যই আপনার রেজিস্ট্যান্স গুলো খুঁজে বের করতে হবে এবং রেজিস্ট্যান্সের কাজগুলো করতে হবে। বন্ধুরা মাল্টিমিটারের যদি আপনি ওহমস রেঞ্জে রাখেন এবং যদি ওএল আসে সেক্ষেত্রে আপনার এই রেজিস্ট্যান্স গুলো দায়ী থাকবে, কারণ এই রেজিস্ট্যান্স গুলো ওপেন হলেই একমাত্র আমাদের লাইনটি ওপেন হয়ে যাবে, কারণ ওএল দ্বারা বোঝানো হয় ওপেন লাইন। তো বন্ধুরা এগুলো সাধারণত আপনার সিরিজ লাইনে ব্যবহার করা হয়। দেখুন যদি আমরা এটি বিটম্যাপে দেখি, বিটম্যাপে দেখলে দেখুন এখানে আমাদের একটি সিম, এবং এই সিমে দেখুন আমি আপনাদের বলেছিলাম এখানে গ্রাউন্ড লাইন দেখুন নেগেটিভ লাইন, এনসি কানেকশন কোনো কানেকশন নাই, এবং এই সাইডটি লাইন হচ্ছে আমাদের সিগন্যালের লাইন, ডাটা, ক্লক, রিসেট এবং বিসিম লাইন। তো বন্ধুরা এই লাইনগুলো অবশ্যই আপনি মুখস্থ করতে হবে নামগুলা।
যদি আপনি মোবাইল সার্ভিসিং শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি এই নামগুলো মুখস্থ করে রাখবেন, কোন পিনের কি নাম। এই ফোনগুলো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে রেজিস্ট্যান্স হয়ে এখানে রেজিস্ট্যান্স এক প্রান্ত রেজিস্ট্যান্সের এক প্রান্ত রয়েছে এবং অপর প্রান্ত রেজিস্ট্যান্সে দেখুন সরাসরি আমাদের সিপিইউর ভিতরে গিয়েছে। বন্ধুরা আমরা যদি এই পিনে যদি আমরা মিসিং পাই, অর্থাৎ যদি আমরা এই পিনে মান না পাই, দেখুন এই পিনের সাথে আরো কয়েকটি পার্টস কানেকশন রয়েছে, অর্থাৎ কোনোটি সাথে যদি আমাদের মান না আসে, অর্থাৎ 350 থেকে 1200 ভিতরে যদি মান না দেখায় সেক্ষেত্রে আমাদের সিপিইউ রিবোল্ডিং করতে হবে। আর অবশ্যই সিপিইউ আপনি খোলার পরে দেখতে হবে এই পিন থেকে সরাসরি এই পিন পর্যন্ত আপনার বিপ আসে কিনা। যদি বিপ আসে সেক্ষেত্রে অবশ্যই সিপিইউ রিবোল্ড করলে কাজ হয়ে যাবে। যদি বিপ না আসে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে সিপিইউ পর্যন্ত আপনার লাইনটি জাম্পার করতে হবে। তো বন্ধুরা এখানে নতুনদের জন্য আরো একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যখন আমরা দেখুন একটি মোবাইলে সিম কার্ড প্রবেশ করানো অবস্থায় থাকে, অর্থাৎ সিম কার্ড ভিতরে থাকে কিন্তু সিম কার্ডের ভিতরে আপনার মোবাইলে লেখা আসে ইনসার্ট সিম কার্ড, অর্থাৎ আপনি যখন সিম কার্ড খুলবেন এবং লাগাবেন মোবাইলে কোনো রেসপন্স আসবে না, অর্থাৎ ইনসার্ট সিম কার্ড লেখা থাকবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটি প্রবলেম হয়ে থাকে, সেটি হচ্ছে কি দেখুন এখানে প্রত্যেকটি সিম বেজের একটি লক থাকে। দেখুন এখানে একটি লক রয়েছে এবং এই বেজের ভিতরে এখানে আরো একটি লক রয়েছে। দেখুন এটি স্পষ্টভাবে বোঝা যায় এই একটি লক রয়েছে। তো বন্ধুরা এই লকটি দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন সিমটি প্রবেশ করাবেন সেক্ষেত্রে এই লকটি এখান থেকে সরে গিয়ে আপনার সুইচিং এর কাজ করবে এবং এই সিগন্যালটি সরাসরি সিপিইউ পাবে বা ইএমএমসি পাবে। তো সেই ইএমএমসি বা সিপিইউ সিগন্যালটি পাওয়ার পরে আপনার মোবাইলকে সিগন্যাল দিবে এবং মোবাইলটি সিমটি পাবে। তো বন্ধুরা কোনো কারণে যদি আপনার এই লকটি ভেঙে যায় তো সেক্ষেত্রে আপনার সিমটি ইনসার্ট সিম কার্ড দেখাতে পারে। যদি আপনি এখানে সিম প্রবেশ করার সেক্ষেত্রে দেখা গেছে এখানে কাজ করবে না। বন্ধুরা দেখুন এখানে যে সিম কার্ডের লকটি রয়েছে, দেখুন এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু জুম করছি। তো বন্ধুরা এখানে দেখুন দুইটি পিন রয়েছে, অর্থাৎ আপনি যখন সিমটি প্রবেশ করাবেন এই পিনটি এই পিনের সাথে কানেকশন হয়ে আমাদের সিমটি ওপেন হবে। যদি আমাদের এই লকটি কোনো কারণে ভেঙে যায় সেক্ষেত্রে আমাদের এই লকটি চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনি পুরো বেসটি চেঞ্জ করতে হবে। তো অবশ্যই এই পিনটি আমাদের জরুরি। তো দেখুন এটি যদি আমরা বিটমিপে দেখি, দেখুন বিটমিপে দেখার পর আমরা দেখেছিলাম এখানে বেজের কর্নারে আমাদের যে পিনটি রয়েছে, দেখুন এগুলো হচ্ছে আমাদের সাধারণত গ্রাউন্ড পিন এবং এখানে হলুদ কালারের যে পিনটি রয়েছে এটি হচ্ছে আমাদের শেষ সুইচিং পিন। তো দেখুন এখানে আমরা ক্লিক করার পরে দেখুন এটি সরাসরি সিপিইউ ইএমএমসির সাথে কানেকশন রয়েছে, অর্থাৎ আপনি সিমটি প্রবেশ করার সাথে সাথে যদি এটি কানেকশন হয় সেক্ষেত্রে আপনার সিমটি চালু হবে। তো অবশ্যই এই লকটি খেয়াল রাখতে হবে, অনেকে এই লকটি খেয়াল রাখেন না। তো সেক্ষেত্রে আপনার অনেক কাজগুলো কাস্টমারকে ব্যাক দিতে হয়, সেক্ষেত্রে আপনি কাজগুলো করতে পারেন না। তো অবশ্যই এই লকটির দিকেও আপনি খেয়াল রাখবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। অবশ্যই যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।